শুটিং এই গেমটাকে বলা হয় কনসেন্ট্রেশন গেম এবং সাথে হ্যান্ড আই কোঅর্ডিনেশনের একটা বড় ফ্যাক্ট রয়েছে। সব কিছু মিলিয়ে এই শুটিং কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটা গেম এবং যেটার শুরুটা হয়েছিল 1990 সালে আব্দুস সাত্তার নিনি এবং সদ্য প্রয়াত আতিকুর রহমানের হাত ধরে। তারা স্বর্ণপদক এনে দিয়েছিলেন বাংলাদেশে এবং সেটাই ছিল বাংলাদেশের স্পোর্টসে সবচেয়ে বড় কোনো পদক অর্জন। সেখান থেকেই বাংলাদেশের মানুষ শুটিংয়ের স্বপ্ন দেখাটা শুরু করে এবং পরবর্তীতে আসিফ এবং আব্দুল হেল বাকি তারাও অনেকটা পথ সুগম করেছেন। কিন্তু আসলে স্পোর্টসের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা অলিম্পিক গেমস, সেইখানে আমাদের অংশগ্রহণটা শুধু অংশগ্রহণের জন্য কিংবা যেই সম্ভাবনা বা যেই স্বপ্নটা বাংলাদেশের মানুষ শুটিং ঘিরে দেখছিল সেটার প্রতিফলনটা অলিম্পিকের স্টেজে সেভাবে করে আজ পর্যন্ত প্রতিফলিত হয় নাই। আর একটু সহজভাবে বললে অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ এখন পর্যন্ত আমাদের জন্য শুটিংয়ে সম্ভব হয়নি। তবে এবারের অলিম্পিক গেমস যেটা 33তম আসর ফ্রান্সের প্যারিসে যেটা বসতে যাচ্ছে এই মাসের 26 তারিখ থেকে শুরু হয়ে অগাস্টের 11 তারিখ পর্যন্ত চলবে যে অলিম্পিক গেমস, সেখানে সম্ভাবনা তৈরি হয়েছিল অনেকখানি এবং সেটা রবিউল ইসলাম টমাসের হাত ধরে সে সম্ভাবনা তৈরি হয়েছিল এবং তিনি প্রায় কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে। অল্পের জন্য ফসকে গেছেন তিনি, অল্পের জন্য তিনি সেখান থেকে পিছলে পড়েছেন। মাত্র 0.3 পয়েন্টের একটা ছোট্ট ব্যবধান, যেটাই তাকে আসলে সরাসরি অংশগ্রহণ থেকে ছিটকে ফেলেছিল। অনেকটা হতাশ হয়ে গিয়েছিলেন, কিন্তু অলিম্পিক কমিটি তার যে সাম্প্রতিক ফর্ম, তার যে পয়েন্টস, তার যে র্যাঙ্কিং, সেইটা বিবেচনা করে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, তাকে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে যাতে করে সে সেখানে পার্টিসিপেট করতে পারে এবং তার যে প্রতিভাটা রয়েছে সেটার একটা প্রতিফলন ঘটানোর একটা সম্ভাবনা তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক আমরা তার সাথে রবিউল ইসলামের সাথে কথা বলবার জন্য আজকে শুটিংয়ের সেই যে বাংলাদেশকে যিনি রিপ্রেজেন্ট করবেন এবারের ফ্রান্সের প্যারিসে অলিম্পিক গেমসে, তার সাথে কথা বলবো আজকে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রবিউল ইসলাম টমাস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অলিম্পিকে এবারে তার অংশগ্রহণ, তার প্রিপারেশন সবকিছু নিয়ে আজকে তার সাথে কথা বলতে এসেছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। যেই কথাগুলো আমি বলছিলাম আসলে যে একটা সম্ভাবনা তৈরি হলো, একটা স্বপ্ন দেখা শুরু করলেন অল্পের জন্য, সেখান থেকে আসলে ছিটকে পড়তে হয়েছিল, তারপরে আবারও একটা সুযোগ এসছে, সব কিছু মিলিয়ে একটা আপস অ্যান্ড ডাউনস ছিল এই জায়গাটায় এবং এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কি ফিল করছেন, কেমন উপভোগ করছেন এবং কতটা আসলে নিজেকে প্রিপেয়ার করছেন? যখন কোটা প্লেসটা মিস করি আমি, তখন অনেক খারাপ লাগছে। বলতে গেলে এক প্রকার মেন্টালি অনেক ডিস্টার্ব ছিলাম। সো কোচ আমাকে অনেক সাপোর্ট দিছে, আমাদের ফেডারেশন আমাকে অনেক সাপোর্ট দিছে, আমার সেক্রেটারি স্যার। তো আমি আবার প্র্যাকটিসে ব্যাক করি। ব্যাক করার পরে আমি যদি তাদের সাপোর্ট না পেতাম, প্র্যাকটিসে ব্যাক করে আমি আবার আমার ফর্মে আসতে পারতাম না। সো আমি আমার ফর্মে আসি, কম্পিটিশন করি, দেন আমি জানতে পারি যে আমার নাম আসছে ওয়াইল্ড কার্ডে। তো আমার যে অলিম্পিকে, তো আমার ইচ্ছা ছিল কোটা প্লেস নিয়ে খেলা, তো সেটা যেহেতু হয়নি, সেই কষ্টটা আমি চিন্তা করতেছি যে আমি যদি অলিম্পিক একটা ভালো পারফরমেন্স দিতে পারি তো আমার ওই কষ্টটা এখানে ফিল আপ হয়ে যাবে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন অলিম্পিক একটা ভালো পারফরমেন্স দিতে পারি। রাইট। এবং আপনি আসলে একটা ভালো পারফর্ম করতে চান, কিন্তু আমরা জানি যে অলিম্পিক স্টেজটা আসলে অনেক বড় এবং বলা হয় যে গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট বা সবচেয়ে বড় প্রতিযোগিতা এবং এখানে বিশ্বের সব বাঘা বাঘা প্রতিযোগীরা, বাঘা বাঘা শুটাররা এখানে পার্টিসিপেট করেন। তো তাদের সাথে কম্পিট করতে হলে যেই ধরনের সাপোর্টটা দরকার, যে ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস দরকার, যে ধরনের প্রস্তুতি দরকার, সেই জায়গায় কি আপনি বুঝতে পারছেন যে আপনি আসলে কতটুকু সেটা অ্যাভেল করতে পারছেন বা কতটুকু সেগুলো পাচ্ছেন, সে সাপোর্টগুলো? সাপোর্ট বলতে আমার ফেডারেশনের প্রতি আমি পুরোপুরি সন্তুষ্ট, কারণ তারা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, তাদের পক্ষে যতটুকু করা সম্ভব তারা করেছে। ইভেন যদি বলা যায় যে অলিম্পিক প্রিপারেশনটা বলতে হলে এখন যেমন হাঙ্গরিতে বর্তমানে অলিম্পিকে যেই শুটারগুলো পার্টিসিপেট করবে তাদের ভিতরে 80% হাঙ্গরিতে এখন আছে। আমারও যাওয়ার কথা ছিল, বাট কিছু প্রবলেমের কারণে আমি যেতে পারিনি। সো আমার যদি ওইখানে গিয়ে আমি প্রিপারেশনটা নিতে পারতাম, আমার এক্সপিরিয়েন্স আরও বাড়তো, কনফিডেন্সটাও বাড়তো। সেইটা আমি বাংলাদেশে নিচ্ছি। এখন বাংলাদেশে আমি ওইটা কতটুকু কাভার আপ করতে পারবো ওই ল্যাকিংসটা আমি জানি না, বাট কোচ আমাকে শিডিউল দিয়েছে, আমার শিডিউল পুরো আলাদা, আমার সারা দিনের প্রোগ্রাম সব আলাদা। সো আমি সেভাবে কষ্ট করে যাচ্ছি, কোনোভাবে ফাঁকি দিচ্ছে না। স্পোর্টসম্যানরা মেইনলি চায় না ফাঁকি দিতে, আর বেশি প্র্যাকটিস করতে। আমিও চাই, আমি ইভেন করতেছি, আমি এক্সট্রা প্র্যাকটিস করি, এক্সট্রা ডায়েট করি, ইভেন সব কিছু এক্সট্রা করি, যত আমি অলিম্পিকে যে আমার যে কম্পিটিশনের দিনটা, ওই দিনটা যেন আমি নার্ভাস না হই।
এই জন্য আমার যোগা করানো হচ্ছে, আমি যোগা করি, দেন মেডিটেশন করি, সব কিছুই করি। সো এখন আমার ইচ্ছা তো আমি একটা ভালো পারফরমেন্স করব। ওই যে যেটা বলছিলেন যে আপনাকে একটু আলাদা করে কেয়ার করা হচ্ছে, সবকিছু আপনার জন্য আলাদা। এবং আপনারা তো আসলে যেটা আমরা জানি যে শুটিং আসলে এইখানে ফেডারেশন যেটা করে যে আপনার লম্বা সময়ের একটা ক্যাম্পের ব্যবস্থা করে তারা, এবং অলিম্পিকে যাদের উপর টার্গেটটা থাকে তাদেরকে নিয়ে আগে থেকেই একটা প্রিপারেশনের ব্যবস্থা করা হয়। কিন্তু যখন আপনি অলিম্পিকের সুযোগটা পেলেন, অলিম্পিকে যাওয়ার যে সুযোগটা আসলো আপনার কাছে, এরপর থেকে কি একেবারে ডিফারেন্ট যেগুলো আগে কখনোই করা হয়নি, এরকম কিছু কি আছে যেটা আগে করানো হয়নি বাট এখন আসলে অলিম্পিকে যাওয়ার সুযোগটা তৈরি হওয়ার পরে সেগুলো আপনি করছেন বা করানো হচ্ছে আপনাকে? অলিম্পিকে যাওয়ার মানে অলিম্পিকের সুযোগ পাওয়ার আগে আমার যে প্রোগ্রামটা ছিল, আমি ধরতে গেলে ওই প্রোগ্রাম আমি 2 ঘন্টা শেষ হয়ে যেত। এখন যে প্রোগ্রামটা আমাকে দেওয়া হচ্ছে ওটা আমি 3 ঘন্টা শেষ করতে পারতেছি না। সো প্র্যাকটিস লোডটা বেড়ে গেছে, প্র্যাকটিস শিডিউলটা চেঞ্জ হয়েছে। সো টোটালি বলতে গেলে অল ওভার আমার লাইফ স্টাইল পুরোটাই চেঞ্জ। একটু যদি বলেন যে আসলে আমরা তো জানি যে 1992 সালে শুটিং প্রথম অলিম্পিকে যায় পার্টিসিপেট করতে বাংলাদেশ থেকে, সেটা ওয়াইল্ড কার্ডের মাধ্যমেই। শাহনাজ পারভীন তিনি প্রথম অলিম্পিয়ান বাংলাদেশের যিনি শুটিং থেকে গিয়েছেন। জি। এরপর থেকে প্রতি অলিম্পিকেই কমপক্ষে একজন করে শুটার পার্টিসিপেট করেছেন বাংলাদেশ থেকে, এবং তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বোধ হয় আব্দুল হাইল বাকি। তিনি পরপর 2টা অলিম্পিকে খেলতে গেলেন, 2016-তে এবং গত অলিম্পিক যেটা অনুষ্ঠিত হলো টোকিওতে, সেখানে তিনি গেলেন পরপর 2টা অলিম্পিকে। সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তিনি। তো তাদের সাথে কি আপনার কথা হয়েছে, এবং এই যে ওইখানে গিয়ে ভিন্ন কি কি পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন, কি কি টাফ কম্পিটিশন মানে হতে পারে আপনার সাথে, বা কোন ধরনের অভিজ্ঞতা যেটা আপনি এখনো বুঝতে পারছেন না, তারা কি এই ধরনের কোনো সহায়তা করেছেন আপনাকে, বা আপনি কি তাদের সাথে যোগাযোগ করেছেন? তাদের সাথে যোগাযোগ হয়, কথা হয়। আসলে এক একটা দেশের ওইখানে যে টাফ সিচুয়েশনটা বলতে বোঝা যায় যে ওয়েদার তো এক এক দেশে এক এক রকম হয়। তো ওইটা আমার নিজেকে হ্যান্ডেল করতে হবে। সেকেন্ড অফ অল তারা আমাকে যে সাজেশনটা দেয় সবসময় কুল থাকতে, যে কোনো রকম প্রেশার না নিতে, টেনশন না করতে। কার কার সাথে যোগাযোগ হয়েছে? আমার যেমন আসিফ ভাইয়ের সাথে কথা হয়েছে, বাকি ভাইয়ের সাথে কথা হয়েছে, রত্নাপুর সাথে কথা হয়েছে। তো এরা আমাদের সবাই সেম মানে একই দেওয়া, যে কোনো রকম মেজাজ খারাপ বা টেনশন নিতে না, রিল্যাক্স থাকতে আর বি কনফিডেন্ট। ওকে, তাহলে এটা আপনাকে অনেক হেল্প করবে আসলে এই বিষয়গুলোর। কারণ হচ্ছে যে আপনি তো যেহেতু আপনি ফার্স্ট, আপনার আগের এই এক্সপিরিয়েন্সগুলো নাই, অলিম্পিক স্টেজে গিয়ে কী কী হয় বা কোন ধরনের সিচুয়েশনগুলো ফেস করতে হয়, কোন প্রবলেমগুলো ফেস করতে হয়, নিশ্চয়ই তাদের এই সাজেশনগুলো আপনার অনেক কাজে লাগবে। একটু একেবারেই আপনাকে নিয়ে যদি জানতে চাই যে আসলে শুটিংয়ের সাথে আপনার সম্পৃক্ততা কীভাবে হলো, বা শুটিংয়ে কীভাবে আসলেন? শুটিংয়ে আসলাম আমি, আমার বাসা, আমার হোমটাউন পাবনাতে। তো পাবনা রাইফেল ক্লাবে আমি একবার গিয়েছিলাম, মানে ফান শুটিং হয় 16 ডিসেম্বরে। তো ওই টাইমে মানে জাস্ট মানে মজা করতে গিয়ে ওখানে মানে ফার্স্ট প্রাইজ পাই আমি। তো বাবা চিন্তা করে, যেহেতু আমি ছোটোবেলা থেকে স্পোর্টসের দিকে অনেক বেশি মানে অ্যাট্রাকশন ছিল আমার, তো বাবা বিকেএসপিতে দেয় ক্যাম্প করতে। তো ওখানে ট্রায়াল দিয়ে আমি ক্যাম্পের জন্য ফার্স্টে বাছাই পর্বে টিকি। তো ক্যাম্প করি আমি ওখানে। ক্যাম্প করার পর 2010-এর লাস্টের দিকে আমি বিকেএসপিতে অ্যাডমিট হই, ওখানকার স্টুডেন্ট। তো সেই থেকে আমার শুটিংটাকে প্রফেশনাল হিসেবে নেওয়া। কোন বিকেএসপি ছিল সেটা? সাভারের যে বিকেএসপি? হ্যাঁ, ঢাকা বিকেএসপি। ঢাকা বিকেএসপি, সেখান থেকে শুটিংটা আপনার শুরু হলো। কিন্তু তার আগে শুটিংয়ে তো বলুন এটা একটা ফান গেম ছিল, তার আগে কোন স্পোর্টসটা আর কি লাইক করতেন? আমি অলওয়েজ ক্রিকেট, ফুটবল। ওকে, ক্রিকেট, ফুটবল। তো এখন কি এগুলো টানে নাকি এখন শুটিংটাই? এখন শুটিংয়ের জন্য ফুটবল খেলা ছেড়ে দিয়েছি, ক্রিকেট খেলা হয় না, টাইম পাই না, শুটিং নিয়ে আসি। পারিবারিক সাপোর্টটা কেমন পাচ্ছেন? পারিবারিক সাপোর্ট, ফুল সাপোর্ট পাচ্ছি। আব্বু আম্মু তো সবসময় মানে কোনো রকম ঝামেলা বা কোনো রকম টেনশন আসে না ফ্যামিলির দিক থেকে, কোনো ছোটো করে একটা কোনো টেনশন আমাকে দেয় না। তারা সবসময় বলে যে তুমি ঠান্ডা থাকো, জাস্ট ফোকাস করো তোমার প্র্যাকটিসে, তোমার এদিকে কোনো টেনশন করতে হবে না। মনে করো যে শুটিংটাই তোমার এখন বর্তমান দুনিয়া। মনে করো আমরা শুটিংয়ের বাইরে, আমরা তোমার দুনিয়া এখন না, কিন্তু তুমি জাস্ট অলিম্পিকটা জাস্ট ফোকাসফুলি খেলো। তারা ফুল সাপোর্ট করতেছে আমাকে। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে, একটা আলাদা স্বপ্ন থাকে, কিংবা আপনারও কি হওয়ার মানে শুটিংয়ের সাথে সম্পৃক্ত হওয়ার আগে বা শুটিংটাতে আসার আগে নিজেকে নিয়ে কি ভাবতেন, মানে কি হতে চাইতেন, বা বাবা মার কি ইচ্ছা ছিল আপনাকে নিয়ে? এটা অনেক কনফিউশন একটা ওয়ার্ড, মানে কোয়েশ্চেন করছেন আপনি। কি হতে চাই, তখন তো আমি অনেক ছোটো ছিলাম, ক্লাস 7-এ থাকতে বাসা থেকে চলে আসছি বিকেএসপিতে। তো অতটা মনে নেই আসলে কি হতে যেতাম, বা বাবা মা কখনো বলেনি, কারণ আমি যেহেতু স্পোর্টসে চলে আসছি, বাবা মা এই জন্য বলেনি কখনো যে আমি ছোটোবেলা থেকে, প্রত্যেক বাবা মাই মানে একটা জিনিস চিন্তা করে যে আমার ছেলেকে আমি এইটা বানাবো বা ওইটা বানাবো। আমার বাবা মা কী চেয়েছিল আমাকে এখনও বলে না, আমি কখনো জিজ্ঞাসাও করিনি, কারণ
আমি স্পোর্টসে আসার পরে থেকে আল্লাহর রহমতে সাফল্য তো আমার ছোটোখাটো আছে, তো এটা তারা খুশি, আমি দেখে তারা হ্যাপি, ব্যাস ওকে। ওকে, মানে এখন আসলে শুটিংটা নিয়েই সবার চিন্তা ভাবনা, এখন আর ওইভাবে করে আলাদা কোনো কিছু নেই। কিন্তু এবারে আপনার সামনে একটা দারুণ সুযোগ, এবং প্রথমে তো আপনি ভেবেছিলেন যে হয়তো আর যাওয়াই হবে না, যখন কোয়ালিফাই করতে পারলেন না, এরপর হয়তো একটুখানি নিজের উপরেও খারাপ লাগছিল, কারণ এত কাছে আপনি গিয়েছেন, ওই যে বলে না তীরে গিয়ে তরি ডোবানো, ঠিক ওরকম একটা কাছে গিয়েও আপনার সেটা হয়নি, কিন্তু সেই সুযোগটা আপনার কাছে এসছে যেহেতু আপনার পারফর্মটা ভালো ছিল, আপনার র্যাঙ্কিং বা সব কিছু বিবেচনা করেই তো ওয়াইল্ড কার্ডটা দেওয়া হয়, সেটা সুযোগটা হয়েছে। এখন কি ওই জেদটা কাজ করছে যে এটাকে আমি এনি হাও এই সুযোগটাকে আমি কাজে লাগাবো, এরকম একটা ভিতরে একটা ফিলিং হচ্ছে? হ্যাঁ অবশ্যই, আমার এটা জিদ বলো না, এটা বলতে গেলে আমার এম, আমার গোল, যে আমি ওই টাইমে কোটার প্লেসটা পাইনি, আমার যে ল্যাকিংসটা ছিল আমি ল্যাকিংসটা কভার আপ করতেছি, যত আমার অলিম্পিকের কম্পিটিশনটাতে আমার সেই ল্যাকিংসটা না হয়। অলিম্পিকের পারফরমেন্সটা দেখে যেন আমি নিজেকে স্যাটিসফাইড করতে পারি যে না আমি কিছু একটা করছি, মানে আমার ওই টাইমে যে স্কোরটা ছিল বা ওই টাইমে যে পারফরমেন্স ছিল ওর থেকে আমি বেটার কিছু একটা করতে পারছি, জাস্ট এটাই আমার গোল। এই যে এখানে ট্রেনিং করছেন আপনাদের ইরানিয়ান কোচ, তিনি দেখলাম যে আপনাকে একটু আলাদাভাবেই কেয়ার করছেন বা আলাদাভাবে আপনার প্রতি একটু কনসেন্ট্রেট দিচ্ছেন, তো এইখানে আসলে সব অন্যরাও এখানে ক্যাম্পে যারা আছেন তাদের সাথে আপনি আলাদা করেই করছেন, তো আপনি যে আলাদা করে প্র্যাকটিস করছেন কিংবা অলিম্পিকের জন্য প্রিপেয়ার হচ্ছেন, এই আলাদা বিষয়টাকে আপনি বুঝতে পারছেন কোনো কিছু তাদের থেকে পার্থক্য, বা আপনার এখন সাম্প্রতিক যে পারফর্ম সেটা কতখানি আসলে ইমপ্রুভ হচ্ছে, এটা কি বুঝতে পারছেন? আমার পারফরমেন্স আগের থেকে অনেক ইমপ্রুভ হচ্ছে। আর আলাদা বলতে ভাইয়া, আগে তাও তো আমি ওদের সাথে একটু কথা বলতে পারতাম, আড্ডা মারতে পারতাম, আমি এখন সেই টাইমটা পাই না। সো ডিফারেন্ট বোঝা যায় যে আমি কিভাবে আলাদা হয়ে গেছে, আমাকে আলাদা আমি হয়ে এভাবে হয়েছে যে আমাকে একটা শিডিউলের ভিতরে ফেলাই দেওয়া হয়েছে, টাইম টু টাইম মেনটেন করতে হচ্ছে আমাকে, প্র্যাকটিস টাইম বেড়ে গেছে, তো অল ওভার সব মিলে যদি আমি কাভার করতে যাই আমি অটোমেটিকলি এদের থেকে আলাদা হয়ে যাই। শুটিংটা তো টোটালি একটা কনসেন্ট্রেশন গেম, নার্ভ যত ঠান্ডা রাখা যায়, মেজাজ যত কুল রাখা যায়, তো এগুলোর জন্য কি আলাদাভাবে কিছু করতে হয়? হ্যাঁ, এগুলোর জন্য আলাদাভাবে মেডিটেশন করতে হয়, যেমন আমাদের এই মেন্টালি রিল্যাক্স থাকার জন্য আমাদের ইয়োগা করায়, ইয়োগাতে মেডিটেশন করায়, কিছু কিছু বলতে গেলে ইয়োগার ভাষায় বলে গেলে আসন, কিছু কিছু আসন আছে ওগুলো শেখানো হয়, তো ওগুলো মাঝে মধ্যে অ্যাপ্লাই করি নিজে যত রিল্যাক্স থাকতে পারি। ইভেন আমি গান শুনতে মোটামুটি ভালোই বাসি, এখন এমন গান শোনা অফ করে দিছে যে এই গান আমাকে হাইপার করে, বলতে গেলে আমি গান শোনাই অফ করে দিছি টোটালি। কার্টুন দেখি, আগে তো কার্টুন দেখতাম না, আগে মুভি দেখতাম, অ্যাকশন মুভি আমার খুব পছন্দ, এখন কার্টুন দেখি। তো আমি চাচ্ছি যে এমন কিছু আমাকে হাইপার না, এমন কিছু যদি আমাকে হাইপার করে আমি সেই জিনিসটা অ্যাভয়েড করে দিই, আমার দরকার নেই। অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে অনেক বিষয়। যেটা জানতে চাচ্ছিলাম আরেকটা বিষয়, যে আসলে এই যে ফিটনেসেরও তো একটা ব্যাপার থাকে, শুধু যে মেন্টাল গেম বা নার্ভ ঠান্ডা রাখা, এর সাথে সাথে ফিটনেসও ঠিক রাখতে হয়। জি, কারণ আপনি যদি ফিটনেস ঠিক না রাখতে পারেন আসলে কনসেন্ট্রেশনটা আপনি করতে পারবেন না, সেই জন্য আসলে কি কি করছেন? ফিটনেস আমার ঠিক রাখার জন্য আমার ডায়েট চার্ট শুরু হয়ে গেছে কোরবানির ঈদের পরের দিন থেকেই, কোরবানির মাংসটা ঠিক মতো খাইতে পারিনি। সো তারপরে আমার জিম শুরু হয়েছে, জিমে একটা শিডিউল করা আছে, পার ডে আমার 500 ক্যালোরি বার্ন করতে হবে ট্রেডমিল ক্রস ট্রেনার দুইটা মিলে। সো অল ওভার সব মিলে আমার মোটামুটি ব্যালেন্সড এখন। প্রবলেম ফার্স্টে অনেক প্রবলেম হয়েছে, বিকজ ডায়েট প্ল্যান তো আপনার যেমন রাতে কার্বোহাইড্রেট, আমরা বাঙালি ভাতে মাছে বাঙালি বলা হয়, আমার ভাত সারাদিন আমি একবার দুপুরে খাই, রাতে না। সো এগুলো ফার্স্টে বাদ দিতে একটু কষ্ট হয়েছে, বাট করতে হয়েছে, নিজের স্বার্থের জন্য বলি আর দেশের স্বার্থের জন্য বলি, করতে হয়েছে আমাকে। একটু কি বলবেন যে আসলে যারা এখন পর্যন্ত পদক পেয়েছেন, যারা শুটিংয়ে গিয়ে ভালো করছেন, জি, তাদের সম্পর্কে কতখানি ধারণা নিতে পারছেন বা সেটা কিভাবে নিচ্ছেন বা নিচ্ছেন কিনা, আসলে মানে তারা কিভাবে করে ডায়েট চার্ট মেনটেন করছে, তারা কিভাবে করে প্র্যাকটিস করছে, বা তারা কোন ওয়েতে প্র্যাকটিস করে তারা সাকসেস পেয়েছে, এগুলো কি জানা সম্ভব হয়েছে? তারা যে ওয়েতে প্র্যাকটিস করে বা তাদের প্র্যাকটিস বলেন, ডায়েট চার্ট বলেন, এগুলো সব আমাদের কোচ লেভেলের যারা, এরা ফলো আপ করতে পারে। কারণ আমি তো বাংলাদেশের শুটার, আমি কখনো গিয়ে ইন্দোনেশিয়া, নেপাল বা ইন্ডিয়াতে গিয়ে শুটিং করতে পারবো না, ওই দেশে শুটার হতে পারবো না। বাট আমাদের কোচ ইরানে কোচিং করাইছে, সাপোজ স্পেনে কোচিং করাইছে, জার্মানি কোচিং করাইছে, এরকম কোচিং করে তার ওইখানকার শুটারদের প্রতি তার ধারণা আছে, সো সেই ধারণাটা সে আমাকে দিতে পারবে। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আলোচনার, তো যেটা হচ্ছে যে অলিম্পিকের মঞ্চে খেলাটা যে কোনো অ্যাথলিটের কাছে একটা সবচেয়ে বড় স্বপ্ন,
সেটা নিশ্চয়ই আপনারও, এবং সেই স্বপ্নটা বাস্তবায়িত হতে যাচ্ছে, পূরণ হতে যাচ্ছে। সেখানে নিশ্চয়ই ভালো পারফর্মও করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। তারপরও নিজেকে নিয়ে যদি একটু বলেন, শুটিং নিয়ে একটু বলেন, যে নিজেকে আসলে কোন জায়গায় দেখতে পারলে বা কোথায় পৌঁছাতে পারলে হ্যাপি হবেন বা মনে করবেন যে হ্যাঁ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, সেটা কি যদি একটু আমাদের বলেন। আমার মেইন টার্গেট বেস্ট এইটে আসা। আমি যদি বেস্ট এইটে আসতে পারি অবভিয়াসলি হ্যাপি হব অনেক। আর বেস্ট এইটে আসা বলতে গেলে একরকম স্বপ্ন, আর আমি সেই জন্য প্র্যাকটিস করে যাচ্ছি। এখন আমার বর্তমানে যে স্কোর, সেই স্কোর যদি আমি ওখানে করতে পারি, আমি ইনশাল্লাহ বেস্ট এইটে আসতে পারবো। রবিউল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম রবিউল ইসলাম তমাসের সাথে, যিনি অলিম্পিকে যাচ্ছেন, এবং আমরা জানি যে বাংলাদেশ আসলে 1984 সাল থেকে অলিম্পিক যাত্রাটা শুরু করেছিল। সেই হিসাবে বাংলাদেশের বয়স 40 অলিম্পিকে খেলা, তবে এখন পর্যন্ত অলিম্পিকের কোনো পদক বাংলাদেশ অর্জন করতে পারেনি। ইভেন সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতাটা খুব বেশি অ্যাথলিট অর্জন করতে পারেননি। এর আগে 36 বছরে মাত্র 49 জন অ্যাথলিট যারা খেলার যোগ্যতা অর্জন করেছেন, সেটা ওয়াইল্ড কার্ড হোক বা যেভাবে হোক, তার মধ্যে মাত্র 2 জন অ্যাথলিট সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ অর্জন করেছেন সেই 49 জনের মধ্যে। এবার আরও 5 জন অ্যাথলিট এই যেটা ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্যারিসে যেই অলিম্পিক আসর, সেখানে যাচ্ছেন, এবং এই 5 জনের মধ্যে একজন সরাসরি তিনি কোয়ালিফাই করেছেন খেলার জন্য, এবং বাকি 4 জন তারা ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে যাচ্ছেন। তারপরও আমাদের চোখ বা আমাদের দৃষ্টি, আমাদের প্রত্যাশা তাদেরকে ঘিরেই, যে তারা ভালো কিছু বয়ে নিয়ে আসবেন, এবং হয়তো তারা এর আগে যেটা হয় নাই সেই জায়গায় তারা আসলে নিজেদেরকে নিয়ে যাবেন, একই সাথে দেশের মুখ উজ্জ্বল করবেন, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা ওড়াবেন অলিম্পিকের মঞ্চে, সেই প্রত্যাশাটা আমাদের সকলের। মোমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.